আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায় কিন্তু আমি এখানে স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগছে। গত 1.5 বছরে আমার দায়িত্ব পালনকালীন সময়ে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সভায় মিডিয়া কভারেজ প্রদানের মাধ্যমে জনগণের নিকট আমাদের কার্যক্রম তুলে ধরেছেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণমাধ্যমের যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো এক অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা এই 3টি স্তম্ভের পাশাপাশি গণমাধ্যম ও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্ব ভূমিকা পালন করে। আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম এই গুরুত্ব ভূমিকা পালন করবে এবং এটা বজায় থাকবে। এবার আমি সাংবাদিক ভাই বন্ধুদের নিকট প্রশ্ন ছেড়ে দিলাম। আমি বলবো না নির্বাচন কেমন হয়েছে, আপনারাই বলেন নির্বাচন কেমন হয়েছে। সবাই শুরু থেকে সন্দেহ প্রকাশ করতো নির্বাচন হবে কি হবে না। আপনারাও আমাকে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করতেন। আল্লাহ দিনে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনটা আমার মতে খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে, উৎসব মুখে হয়েছে, একটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। এখন যদি আপনাদের কোনো আর একটা জিনিস হলো আমি বলবো যে নির্বাচনের দিন কোনো ধরনের কেউ বড় ধরনের কোনো সহিংসতা এবং কেউ মারা যায় না। আরেকটা বলবো আপনারা আমার এই ফোনে আমার বেশি করতে এই রিলেট কিসের সময় এই যে হাতিয়ারগুলি গেছে এইগুলি কি হবে আপনারা দেখছেন। আমি একটা কথা বলছি, নির্বাচনে কিন্তু ওই হাতিয়ারগুলি ব্যবহার হবে না। নির্বাচনের দিন কিন্তু কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয় না। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। আপনার যারা পুরুষ বা যারা আসলে উত্তরসূরি আপনি তো অগ্রজ ছিলেন, তাদের জন্য নিরাপত্তার কি ব্যবস্থা করে গেলেন? আমরা জানি আগামীকালে ক্যাবিনেটের শপথ হচ্ছে, কতজনকে আপনারা আসলে নিরাপত্তা দিচ্ছেন, চিঠি এসেছে যেহেতু কে কোথায় যাচ্ছে কি এটা আমি জানি না, আমিও জানি না। যেমন ধরেন আমার যে গানম্যান ছিল এবং আমার যে ড্রাইভার ছিল, এরা দুইজনে গতকাল বলতেছিল স্যার আপনারা যদি আমার ছেড়ে দেন, আপনি যদি আজকে আমার ছেড়ে দেন তবে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারবো। আমি বললাম বিসমিল্লাহ বলে তুমি চলে যাও, আমার গানম্যান দরকার নেই। ওটা আমার যে গাড়িটা যেই কারটা চালাতো ওই এসে বলো ওই ওর নাম কি সুজনও বলতেছিল স্যার আপনি যদি গাড়ি না ছাড়েন তো আমি আবার কোনো আরেকটা মন্ত্রীর গাড়ি আমি পাবো না। আমি বললাম ঠিক আছে তুমিও চলে যাও, আমি একটা জিপ নিয়ে আমি চলে যাব। তো এখন ওইটা আমি বলবো যে তাদের কি হবে কি হয় এটা তো আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানি না। নির্বাচনে যে আপনারা দেখছেন নির্বাচনের দিন তো আল্লাহ দিলে এটা আপনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আপনার আমার নির্বাচনী এলাকায় তো তুমি নিজেও কভার করছো। মানে ওই যে একটা ব্যালট বাক্স ছিনতাই এরকম কোনো ঘটনায় একটা ঘটনা ঘটতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে সিল মারা এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই। মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি এবং প্রতিটা ডিভিশনে শুধু না ওখানে থেকে প্রতিটা ওসি ইউএনও এবং নির্বাচন কাজে যারা ম্যাজিস্ট্রেট ডিসিএসপি তাকে সবার সাথে কথা হয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের আশঙ্কা কিভাবে কোনটা করতে আমরা কিন্তু এটা করে দিচ্ছি। লাস্ট অফ অল যে কটা নির্বাচন আপনারা হয়তো ভাবতেন এই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, রাজবাড়ী এই এলাকাটা একটা কোনো রকমের হয়েছে, ওই জায়গাও কিন্তু আমরা আলাদাভাবেও গিয়েছি এবং তাদের আমরা বিভিন্ন ধরনের ডিরেকশন দিয়েছি। তাই আমাদের সবচেয়ে বড় একটা স্যাটিসফ্যাকশন। এখন আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন কিনা বাট আমি বলবো যে একটা ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবল নির্বাচন দিয়ে দেওয়া হয়েছে এবং একটা উৎসব মুখর নির্বাচন দিয়েছে যেটা আপনারাও এটার সাথে অংশীদার। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সবাই কোঅপারেশনের জন্য। এই বাইরে একটু দেন। আমি যেই সময় আমার ওই কলিগরা বলেছে হয়তো এই কলিগরা এই যে আগেও একটা মিটিং ছিল ওই সময় আপনারা থাকলে বলেন, আমি যে সময় দায়িত্ব নিছি যেহেতু আপনারও চুল পাকে গেছে আমারও চুল পাকে পড়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি। আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম
একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখানে স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগছে। প্লাস আমি ওই কৃষি মন্ত্রণালয়ে বলছি যে আমি সেই সময় সারের কেনার জন্য আমার কাছে টাকা ছিল না। আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামাই দেওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে যাইতো না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা। বাট ওখানে আমি 61 সালের পরে এখন সবচেয়ে বেশি আমি সার রেখে দিতে পারি। আমি বলবো যে এইটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন। এগুলি সব সম্ভব হয়েছে আপনাদের জন্য।